জয় রাম। আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে প্রতিদিনের ন্যায় আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি। সকল বড়দেরকে আমার প্রণাম। শুরু করছি আজ একটি নতুন পর্ব। রামভক্ত অবিনাশচন্দ্র দাশগুপ্ত চাঁদপুর হাসপাতালে ডাক্তার ছিলেন। ঠাকুর চাঁদপুরে আসলে মাঝে মাঝে ওনার গৃহে যেতেন। অবিনাশবাবুর জ্যেষ্ঠ জামাতা তাহার স্বগ্রাম গৈলাতে হঠাৎ কলেরায় আক্রান্ত হয়ে প্রাণ ত্যাগ করেন। দুর্গাপূজার পূর্বে এই ঘটনা ঘটেছিল। জামাতা বাবাজি পুজোর সময় চাঁদপুর আসবেন এই ভেবে তাহার উদ্দেশ্যে পুজোর কাপড় কেনা হয়েছিল, গৈলাতে পাঠানো হয় নাই। বিনা মেঘে বজ্রপাত। জামাতার মৃত্যুর সংবাদে অবিনাশবাবু ও তাহার স্ত্রী কাতর হয়ে পড়েছিলেন। কিছুদিন পর ঠাকুর চাঁদপুরে আসলে তাহাকে নিয়ে সকলে অবিনাশবাবুর গৃহে আসেন। ঠাকুর স্বামী স্ত্রী দুজনকে অনেক বোঝান। হঠাৎ অবিনাশবাবু অন্য ঘরে গিয়ে একখানি ধোয়া ধুতি এনে ঠাকুরকে দেখিয়ে বলেন, এই কাপড় পূজার সময় জামাতা বাবাজিকে দেব বলে কিনেছিলাম, এই কাপড় এখন আমি কি করিব? ঠাকুর বললেন, দেন, কাপড়খানি আমাকে দেন। অবিনাশবাবু কাপড়খানি ঠাকুরের হাতে দিলে ঠাকুর কাপড়খানি নিয়ে সযত্নে বালিশের নিচে রাখেন। একটু পরে আবার তোষকের নিচে, পরে আবার তোষকের এক ধার হতে অন্য ধারে রাখেন। অনেকবার স্থান বদলিয়ে শেষ পর্যন্ত বিছানার তলায় রেখে দেন। সেখানে অনেকেই উপস্থিত ছিলেন। বেলা 3টের সময় ঠাকুরকে নিয়ে বাড়িতে ফিরে আসেন সকলে। পথে কিন্তু ঠাকুরের হাতে কোনো কাপড় কেউই দেখে নাই। ঠাকুর অবিনাশবাবুর গৃহ ত্যাগ করবার পর ওই বাড়ির সকলে মিলে অনেক অনুসন্ধান করেও কোথাও কাপড়খানি দেখতে পান না। একদিন অবিনাশবাবু সকলের নিষেধ সত্ত্বেও শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করেন, সে কাপড়খানি কোথায় গেল? ঠাকুর বললেন, সে খোঁজে আপনার কি দরকার? আর কোনো দিন ঠাকুরকে এই প্রশ্ন করা হয় নাই। যাহার উদ্দেশ্যে কাপড় কেনা হয়েছিল তাহার নিকটে উহা পৌঁছাইছে, প্রতীয়মান হইল। ঠাকুর চাঁদপুরে যে বাড়িতে থাকতেন, প্রত্যহ সন্ধ্যায় চাঁদপুরের সকল আশ্রিত মিলে শ্রী ঠাকুরের সম্মুখে করজোড়ে পূজনীয় প্রভাতটা রচিত স্তোত্র ও গুরু গীতার কয়েকটি শ্লোক পাঠ করতেন। এই রকম স্তোত্র পাঠের পর ঠাকুর একদা বললেন, সপ্তাহে একদিন কীর্তন উৎসব করা ভালো। সেইখানে বসে সকলে মিলে প্রত্যেক শনিবারে কীর্তনের ব্যবস্থা করলেন। ওই স্থানে উকিল শ্রী উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সাব ডেপুটি সুরেশচন্দ্র চক্রবর্তী, কন্ট্রাক্টর অমূল্যচরণ ঘোষ, মোক্তার শ্রী ধীরেন্দ্রচন্দ্র সোম, সিভিল কোর্টের কর্মচারী শ্রী ইন্দ্রনাথ সরকার ও শ্রী সতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ব্যবসায়ী শ্রী ধীরেন্দ্রচন্দ্র ঘোষ, সাব রেজিস্ট্রার জিতেন্দ্র কুমার বন্দ্যোপাধ্যায় প্রভৃতি অনেক ভক্তই উপস্থিত থাকতেন। শ্রদ্ধেয় ভ্রাতা ধীরেন্দ্রচন্দ্র সোম মোক্তার উত্তম খোলবাদক। তিনি কীর্তনে ভার গ্রহণ করেন। শুধু তাহারই উদ্যোগে সকলে কীর্তন উৎসব সাফল্যমণ্ডিত করতেন। ঠাকুরের চিত্রপট একখানি চেয়ারে স্থাপন করে কীর্তন করা হতো। ফলমূল, মিষ্টি ও সিন্নি ভোগ নিবেদন করা হতো। ভক্তদের বাড়িতে ঘুরে ঘুরে এই কীর্তন উৎসব অনুষ্ঠিত হতো। পূর্ব হতে কিছু স্থির না থাকলে রোহিণীবাবুর বাড়িতে এই উৎসব অনুষ্ঠিত হতো। রোহিণীবাবুর গৃহে যেদিন প্রথম উৎসব অনুষ্ঠিত হয় সেদিন শ্রী ঠাকুর উপস্থিত ছিলেন। কীর্তন আরম্ভ হয়েছে। পুজোর সমস্ত উপকরণও জোগাড় হয়ে গিয়েছে, কিন্তু পূজারী পাওয়া যাচ্ছে না। ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, সবই তো ঠিক হয়েছে, পূজা করব কে? ঠাকুর বললেন, কেন, আপনি কি পূজা করতে পারবেন না? রোহিণীবাবু বললেন, আমি তো ব্রাহ্মণ নই, আমার পূজায় ব্রাহ্মণগণ আপত্তি করবেন, হয়তো তাহারা আমার উৎসর্গীকৃত ভোগের প্রসাদ গ্রহণই করবেন না। তাছাড়া আমি তো পুজোর কোনো মন্ত্র তন্ত্র বিধি বিধান কিছুই জানি না। ঠাকুর বললেন,
আজ প্রসাদ লইতে যদি কেহ আপত্তি করে, জানিবেন তাহার ভাগ্যে প্রসাদ নাই। একটু হেসে আবার বললেন, আপনার মন্ত্র জানবার কোনো প্রয়োজন নাই। যেভাবে ভোগ দেন সেইভাবেই দিবেন, তার চেয়ে ভালো মন্ত্র আর নাই। পূজায় যাইয়া বসেন, যাহা করিতে হয় আমি করিব। পুজো সুষ্ঠুভাবে সমাধান হয়েছিল। জাতি ধর্ম নির্বিশেষে সকলেই সানন্দে প্রসাদ গ্রহণ করেছিলেন। সেই দিন হতে প্রত্যেক বাড়িতে রোহিণীবাবুই পুজো করতেন। তাহার অনুপস্থিতিতে ঠাকুরে আশ্রিত অন্য কোনো গুরুভ্রাতা পুজো করতেন। চাঁদপুরের ভক্তরা কি এক অপূর্ব প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে এই উৎসবে মেতে উঠতেন, তাহা বর্ণনা করা সাধ্য অতীত। জয় রাম, জয় গোবিন্দ।